আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তার উপর ভিত্তি করেই সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের অগ্রগতি বা বিজ্ঞানের যাত্রাপথ শুরু হয়েছে। বিষয়টি হচ্ছে যে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, যার মধ্যে আমরা পড়ে থাকি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। অতএব এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদের একটা গভীর সংযোগ থাকতে হবে। কারণ কি না, স্টেট লেভেল থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন এক্সামে দৃষ্টিতে এই বিষয়গুলির অবদান অনস্বীকার্য। অতএব এই বিষয়গুলিতে শিক্ষার্থীদের একটা গভীর সংযোগ স্থাপন করতে হবে, যাহাতে বিষয়গুলি সম্পর্কে একটা গভীর ধারণা তৈরি হয়। যেহেতু বিষয়গুলি এক্সামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ, অতএব এই বিষয়গুলিতে আমাদেরকে একটা ভালো সংযোগ তৈরি করতে হবে। কারণ কি, ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস থেকে শুরু করে ডাব্লিউবিপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট এবং সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসিতেও বহুল চর্চিত। অর্থাৎ এই বিষয়গুলিকে শুধু মুখস্থ করলে হবে না, সাথে কনসেপ্ট ওয়াইজ স্টেপ বাই স্টেপ অনুধাবন করতে হবে, যাহাতে বিষয়গুলিকে একটি স্থান দেওয়া যায়। সো যেহেতু বিষয়টি হচ্ছে জেনারেল সায়েন্স, অতএব এই বিষয়গুলিকে আমাদেরকে একটা ভালো সুসম্পর্কের অস্তিত্বের অন্তর্গত নিয়ে পড়তে হবে। তাহলে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান, এখানে আমরা যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির অধ্যয়ন করতে চলেছি, অতএব জেনারেল সায়েন্সকে এর উৎপত্তি স্থল থেকেই আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। জেনারেল সায়েন্সকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। জেনারেল সায়েন্স, যাকে সাধারণ বিজ্ঞান বলে, একে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক ফিজিক্যাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান, আর নাম্বার 2 হচ্ছে যে লাইফ সায়েন্স। জীবন বিজ্ঞান। প্রাকৃতিক সায়েন্সকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফিজিক্স, পদার্থবিদ্যা, নাম্বার 2 কেমিস্ট্রি। রসায়ন বিদ্যা। লাইফ সায়েন্সকেই আমরা বায়োলজি বলে থাকি, অর্থাৎ জীববিজ্ঞান। জীববিজ্ঞান, লাইফ সায়েন্সকেই জীববিজ্ঞান বলা হয়ে থাকে। এই বায়োলজিকে আবার আমরা বায়োলজিকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক বেসিক বায়োলজি, আর দুই অ্যাডভান্স বায়োলজি। তাহলে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। এক ফিজিক্যাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞান, এবং লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান। ফিজিক্যাল সায়েন্সকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ফিজিক্স, পদার্থবিদ্যা, এবং কেমিস্ট্রি, রসায়ন বিদ্যা। লাইফ সায়েন্সকেই আমরা বায়োলজি বলে থাকি, অর্থাৎ জীববিজ্ঞান বলা হয়ে থাকে, যাকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, বেসিক বায়োলজি এবং অ্যাডভান্স বায়োলজি। বেসিক বায়োলজি এবং অ্যাডভান্স বায়োলজি। এই বেসিক বায়োলজি এবং অ্যাডভান্স বায়োলজিকেও আমরা বা কতকগুলি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেই ভাগগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেই ভাগগুলি সম্পর্কে একটা গভীর সংযোগ গড়ে তুলতে হবে। অর্থাৎ এখানে বায়োলজি,
জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, বেসিক বায়োলজি, অ্যাডভান্স বায়োলজি। বেসিক বায়োলজিকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, জুলজি, প্রাণী বিজ্ঞান, বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে প্রাণীদের নিয়ে অধ্যয়ন করা হয়ে থাকে তাকেই জুওলজি বলে। এই জুওলজি জনক, ফাদার অফ জিওলজি, এরিস্টটলকে মান্যতা দেওয়া হয়েছে। তার বইয়ের নাম কি? হিস্টোরিয়া এনিমেলিয়া। হিস্টোরিয়া এনিমেলিয়া। হিস্টোরিয়া এনিমেলিয়া। ফাদার অফ জুওলজি এরিস্টটল। হিস্টোরিয়া এনিমেলিয়া এই বইতে তিনি 500 প্রজাতির প্রাণীর উল্লেখ করেছেন। 500 প্রজাতির প্রাণীর উল্লেখ করেছেন। তাহলে বেসিক বায়োলজির ফার্স্ট পার্ট হচ্ছে জুলজি, নাম্বার 2 হচ্ছে বোটানি। বেসিক বায়োলজির নাম্বার 2 বোটানি, অর্থাৎ উদ্ভিদ বিদ্যা, বিজ্ঞানের সেই শাখা। নাম্বার 2 বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে উদ্ভিদের নিয়ে আলোচনা করা হয় বা অধ্যয়ন করা হয় তাকেই বোটানি বলা হয়ে থাকে। এই বোটানি অর্থাৎ উদ্ভিদ বিদ্যার জনক, ফাদার অফ বোটানি, থিওফ্রাস্টাসকে বলা হয়। থিও FRE কে মান্যতা দেওয়া হয়েছে। বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে উদ্ভিদদের নিয়ে অধ্যয়ন করা হয় তাকেই বোটানি বলা হয়। এর জনক হচ্ছেন থিওফ্রাস্টাস এবং তার বইয়ের নাম হচ্ছে যে বুক নেম হিস্টোরিয়া প্লান্টেরিয়াম। বুক নেম হিস্টোরিয়া প্লান্টেরিয়াম। এই বইতে তিনিও 500 প্রজাতির উদ্ভিদের বর্ণনা করেছেন। বেসিক বায়োলজির দুটি পার্ট, এক জুলজি, 2 বোটানি এবং তৃতীয় নম্বর পার্টটি হচ্ছে যে মাইক্রোবায়োলজি অর্থাৎ সূক্ষ্ম জীববিজ্ঞান। মাইক্রোবায়োলজি, বেসিক বায়োলজির 3টি পার্ট, তার মধ্যে একটি জুলজি, 2 বোটানি এবং 3 নাম্বার হচ্ছে মাইক্রোবায়োলজি, সূক্ষ্ম জীববিজ্ঞান। এই মাইক্রোবায়োলজির জনক হচ্ছেন অ্যান্টনি ভন, ফাদার অফ
বায়োলজি, অ্যান্টনি ভন লিউয়েন হক, অ্যান্টনি ভন লিউয়েন হক। এই মাইক্রোবায়োলজিতে কিসের অধ্যয়ন করা হয়? মাইক্রোবায়োলজিতে অধ্যয়ন করা হয় বেসিক্যালি ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু, ভাইরাস অর্থাৎ বিষাণু, জার্মস অর্থাৎ কীটাণু এবং ইনসেক্টস অর্থাৎ পোকামাকড়। তাহলে বেসিক বায়োলজির আমরা তিনটি পার্ট দেখলাম। নাম্বার 1 জুলজি, নাম্বার 2 বোটানি এবং নাম্বার 3 মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতে অধ্যয়ন হচ্ছে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, জার্মস, ইনসেক্ট এইসবের। অতএব বেসিক বায়োলজির এই তিনটি পার্ট। এবং অ্যাডভান্স বায়োলজির মধ্যে আমরা বিভিন্ন শাখা পড়তে দেখতে চলেছি। অর্থাৎ অ্যাডভান্স বায়োলজিকে এখানে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়ে থাকে। অ্যাডভান্স বায়োলজি অ্যাডভান্স বায়োলজিকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়ে থাকে, যার মধ্যে আমরা পড়ি অর্থাৎ যার মধ্যে আমরা অধ্যয়ন করি এক ফার্মেসি, ঔষধি বিজ্ঞান, 2 মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, এগ্রিকালচার বায়োলজি, কৃষি জীববিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স, পশু চিকিৎসা বিজ্ঞান, পাঁচ নাম্বার হচ্ছে ফরেস্ট্রি, বনপালন বিজ্ঞান, আর 6 নাম্বার হচ্ছে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি। পশুপালন। অর্থাৎ জেনারেল সায়েন্সকে যে দুটি ভাগে বিভক্ত করা হয় তার মধ্যে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। এই ফিজিক্যাল সায়েন্সকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। আর লাইফ সায়েন্সকে বায়োলজি বলা হয়ে থাকে। অর্থাৎ এই বায়োলজিকেই দুটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে, বেসিক বায়োলজি এবং অ্যাডভান্স বায়োলজি। বেসিক বায়োলজির মধ্যে জুলজি, বোটানি এবং মাইক্রোবায়োলজির অধ্যয়ন করা হয়ে থাকে, এবং অ্যাডভান্স বায়োলজির মধ্যে ফার্মেসি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার বায়োলজি, ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি,
এনিম্যাল হাজবেন্ডারি এইসবের অধ্যয়ন করা হয়ে থাকে। যেহেতু বিষয়টির সাথে এই সমস্ত অধ্যায় ভিত্তিক আলোচনা সম্পর্কিত, অতএব এই বিষয়ের সঙ্গে অগ্রগতি করতে চাইলে আমাদেরকে এই সমস্ত দিকগুলি জানতে হবে। যেহেতু একটি ক্লাসের মাধ্যমে বিষয়টিকে অনুধাবন করা অসম্ভব, অতএব আজ আমরা বায়োলজিকে নিয়েই অধ্যয়ন করতে চলেছি। সো এই বিষয়কে জানার আগে আমাদেরকে সর্বপ্রথম সায়েন্স অর্থাৎ বিজ্ঞান কি সে সম্পর্কে একটা গভীর সংযোগ বা গভীর ধারণা থাকতে হবে। বিজ্ঞান কি একটা গভীর ধারণা থাকতে হবে সে বিষয়ে। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে যে নলেজ অফ অবজেক্ট অর্থাৎ বস্তুর মধ্যে অন্তর্নিহিত গুণকেই বিজ্ঞান বলে। দেখো সায়েন্স 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 শব্দটি ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে এসেছে। ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে এসেছে। সায়েন্স শব্দটি ল্যাটিন শব্দ সায়েন্টিয়া থেকে এসেছে, যার অর্থ টু নো অর নলেজ। জানা বা জ্ঞান আহরণ করা। অর্থাৎ সায়েন্স শব্দটি উৎপত্তি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সায়েন্টিয়া থেকে, যার অর্থ হচ্ছে যে টু নো অর নলেজ, অর্থাৎ জ্ঞান আহরণ করাকেই এখানে সায়েন্স বলা হয়ে থাকে। সায়েন্স যেহেতু সমস্ত বিষয়ের অগ্রগতির একটি হাতিয়ার, অতএব এই সায়েন্স শব্দটি বা সায়েন্স কাকে বলে? সায়েন্স কাকে বলে না, বস্তুর মধ্যে অন্তর্নিহিত গুণকেই সায়েন্স বলা হয়। ইনক্রিজিংলি অর্গানাইজড নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কল্ড সায়েন্স। অর্থাৎ কি বলা হচ্ছে না, ক্রমবর্ধমান সংগঠিত জ্ঞান এবং বিকাশকেই সায়েন্স বলা হয়ে থাকে। বস্তুর মধ্যে চেতনার জ্ঞানকেই সায়েন্স বলা হয়ে থাকে। স্টাডি অফ স্পিরিট ইন অবজেক্ট নলেজ। স্টাডি অফ স্পিরিট ইন অবজেক্ট নলেজ অর্থাৎ বস্তুর মধ্যে চেতনার জ্ঞানকেই বা গুণকেই সায়েন্স বলা হয়ে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে বস্তুর মধ্যে কি গুণ অর্থাৎ কি জ্ঞান লুকায়িত থাকে এবং তা কিভাবে জানতে পারবো। তার জন্যে আমাদেরকে বস্তুকে অবজারভেশন করতে হবে। বস্তুকে অবজারভেশন করতে হবে। বস্তুকে তাহলে সায়েন্স, বস্তুর অবজেক্টকে আমাদেরকে অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ করতে হবে। অবজেক্টকে অবজারভেশন পর্যবেক্ষণ করতে হবে। ফলস্বরূপ কি হবে না, এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষার রূপ পাবে। ফলস্বরূপ এক্সপেরিমেন্ট। পরীক্ষা, অবজেক্টকে পরীক্ষা করতে হবে। অবজেক্টকে পরীক্ষা করতে হবে এবং তার ফলে কি হবে না, একটা রেজাল্ট
রেজাল্ট অর্থাৎ পরিণাম পাওয়া যাবে। এই পরিণাম অর্থাৎ রেজাল্ট এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বস্তুর মধ্যে কি জ্ঞান বা কি গুণ লুকায়িত থাকে। অর্থাৎ এর মাধ্যমে যে জ্ঞান বা যে গুণটা বস্তুর মধ্যে পাওয়া যাবে সেটা সবসময় সায়েন্সে সার্বভৌম ভৌম সার্বভৌম হয়ে থাকে, অর্থাৎ ইউনিভার্সাল। ইউনিভার্সাল হয়ে থাকে, যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা ইউনিভার্সাল হয়ে থাকবে এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারবো বস্তুর মধ্যে কি জ্ঞান বা কি গুণ লুকায়িত থাকে। বস্তুর মধ্যে কি জ্ঞান বা কি গুণ লুকায়িত থাকে। অতএব এখানে যেহেতু বিষয়টি সায়েন্সের সমস্ত দিকগুলিকে নিয়ে আলোকপাত করছে, তাই আমাদেরকে বিস্তরে জানতে হবে সায়েন্সের বিভিন্ন পার্টগুলিকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। সো আজ শুরু করা হোক বায়োলজি থেকে। বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান। বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান। অতএব আমাদেরকে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি সম্পর্কেও জানতে হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্স বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে পদার্থের অর্থাৎ হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস, কোনো বস্তু সময় এবং স্থানের সাথে কিরূপ ব্যবহার করে তাকেই আমরা ফিজিক্সে অধ্যয়ন করে থাকি। অর্থাৎ ফিজিক্স ফিজিক্স যার মধ্যে অধ্যয়ন করা হয় হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস। হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ কোনো বস্তু সময় ও স্থানের সাথে কিরূপ ব্যবহার করে তাই ফিজিক্সে অধ্যয়ন করা হয়ে থাকে। ফিজিক্সের অধ্যয়ন করা হয়ে থাকে। ফাদার অফ ফিজিক্স। ফাদার অফ ফিজিক্স কাকে মান্যতা দেওয়া হয়েছে না ওয়ার্ল্ড ওয়াইড গ্যালিলিওকে মান্যতা দেওয়া হয় এবং ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে। তাহলে ফাদার অফ ফিজিক্স, ফাদার অফ ফিজিক্স ওয়ার্ল্ড ওয়াইড গ্যালিলিও। ইন্ডিয়ান ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে ইন্ডিয়ান ফাদার অফ ফিজিক্স বলা হয়ে থাকে। গ্যালিলিওকে ফাদার অফ ফিজিক্স বলা হয়, কিন্তু অনেক আলোচনার মধ্যেও দেখা যায় যে আইনস্টাইনকে ফাদার অফ ফিজিক্স বলা হয়, কিন্তু আইনস্টাইন নিজেই গ্যালিলিওকে ফাদার অফ ফিজিক্স বলে থাকেন। কেন বলে থাকেন না গ্যালিলিওর মাধ্যমেই প্রথম গতির অধ্যয়ন, অর্থাৎ ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র কিভাবে গতি করছে এবং সাথে কি করেছে না তিনি হেলিওসেন্ট্রিক কনসেপ্ট অর্থাৎ সূর্যকেন্দ্রিক সিদ্ধান্ত দিয়ে থাকেন। এই কারণে গ্যালিলিওকে ফাদার অফ ফিজিক্স বলা হয়ে থাকে। সূর্যকেন্দ্রিক সিদ্ধান্ত। তাহলে ফিজিক্সের মধ্যে আমরা দেখলাম যে ফিজিক্সের অধ্যয়ন হয় হাউ এনি অবজেক্ট বিহেভ থ্রু টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ কোনো বস্তু সময় এবং স্থানের সাথে কিরূপ ব্যবহার করে। ওয়ার্ল্ড ওয়াইড
ফাদার অফ ফিজিক্স গ্যালিলিও এবং ইন্ডিয়ান ডক্টর হোমি জাহাঙ্গীর ভাভা। কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমরা অধ্যয়ন করি কোনো বস্তুর সংগঠন অর্থাৎ কম্পোজিশন, স্ট্রাকচার অর্থাৎ গঠন এবং গুণধর্ম অর্থাৎ প্রপার্টিস। অর্থাৎ কি হচ্ছে না, রাসায়নিক ক্রিয়ার ফলে হয়ে থাকা বস্তুর মধ্যে হয়ে থাকা রাসায়নিক ক্রিয়ার ফলে হয়ে থাকা পরিবর্তনকেই কেমিস্ট্রিতে অধ্যয়ন করা হয়ে থাকে। কেমিস্ট্রি 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 কেমিস্ট্রিতে কি অধ্যয়ন হয় না, কোনো বস্তুর সংগঠন, কম্পোজিশন, কোনো বস্তুর সংগঠন, কম্পোজিশন, গঠন, স্ট্রাকচার এবং গুণধর্ম গুণধর্ম প্রপার্টিস এবং রাসায়নিক ক্রিয়ার ফলে হয়ে থাকা পরিবর্তনকে এবং রাসায়নিক ক্রিয়ার ফলে হয়ে থাকা পরিবর্তনকে হয়ে থাকা পরিবর্তনকে কেমিস্ট্রি তে অধ্যয়ন করা হয়। কেমিস্ট্রিতে অধ্যয়ন করা হয়। ফাদার অফ কেমিস্ট্রি ফাদার অফ কেমিস্ট্রি ফাদার অফ কেমিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়ান ইন্ডিয়ান ফাদার অফ কেমিস্ট্রি হচ্ছে ডক্টর প্রফুল্ল ডক্টর প্রফুল্ল চন্দ্র রয়। ওয়ার্ল্ড ওয়াইড কেমিস্ট্রির জনক হচ্ছেন অ্যান্টনি লেভাসিয়র। অ্যান্টনি লেভাসিয়র। কেমিস্ট্রিতে অধ্যয়ন করা হয় কোনো বস্তুর সংগঠন, কম্পোজিশন, গঠন, স্ট্রাকচার এবং গুণধর্ম প্রপার্টিস এবং রাসায়নিক ক্রিয়ার ফলে হয়ে থাকা পরিবর্তনকে কেমিস্ট্রিতে অধ্যয়ন করা হয়ে থাকে। ফাদার অফ কেমিস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টনি লেভাসিয়র এবং ইন্ডিয়ান ফাদার অফ কেমিস্ট্রি ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। ডক্টর প্রফুল্লচন্দ্র রায়। এবং বিজ্ঞানের আরেকটি শাখা হচ্ছে বায়োলজি, যার মধ্যে অধ্যয়ন করা হয়ে থাকে স্টাডি অফ লাইফ অর্থাৎ কোনো বস্তুতে জীবনের সম্ভাবনা আছে কিনা তারই পরীক্ষা নিরীক্ষার অধ্যয়নকে আমরা বায়োলজিতে অধ্যয়ন করে থাকি। বায়োলজি স্টাডি অফ লাইফ, জীবনের অধ্যয়নের বিজ্ঞান অর্থাৎ কোনো বস্তুর মধ্যে জীবনের সম্ভাবনা আছে কিনা তারই অধ্যয়নকে
বায়োলজি বলা হয়। বায়োলজি বলা হয় কোনো বস্তুর মধ্যে জীবনের সম্ভাবনা আছে কিনা তারই অধ্যয়নকে বায়োলজি বলা হয়। ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বায়োলজি, ওয়ার্ল্ড ওয়াইড এরিস্টটল, ইন্ডিয়ান ডক্টর পুষ্পমিত্র ভার্গ মান্যতা দেওয়া হয়। অর্থাৎ ফাদার অফ বায়োলজি ওয়ার্ল্ড ওয়াইড এরিস্টটল এবং ইন্ডিয়ান ফাদার অফ বায়োলজি ডক্টর পুষ্পমিত্র ভার্গকে বলা হয়। তাহলে যেহেতু বিজ্ঞানের এই শাখাগুলিকে নিয়ে আমাদের যাত্রা, অতএব বিজ্ঞানের এক্সামের দৃষ্টিতে সবথেকে কোশ্চেন এসে থাকে বায়োলজি থেকে। তাই আজ বায়োলজি থেকেই আমরা শুরু করব। বায়োলজি কিভাবে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ বায়োলজির যাত্রাপথটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে। বায়োলজির যাত্রাপথটাকে আমাদেরকে জানতে হবে। বায়োলজি বেসিক্যালি দুটি শব্দ থেকে এসেছে। বায়োলজি বেসিক্যালি দুটি শব্দ থেকে এসেছে। বায়োলজি দুটি শব্দ থেকে এসেছে, বায়োস এবং লোগোস, লোগাস। বায়োস প্লাস লোগাস। বায়োস মিন্স জীবন, লাইফ। লোগাস মিন্স স্টাডি, অধ্যয়ন, স্টাডি বা অধ্যয়ন। অর্থাৎ বায়োলজি হচ্ছে যে জীবনের বিজ্ঞানের অধ্যয়ন, অর্থাৎ যার মধ্যে জীবনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তারই অধ্যয়নকে বায়োলজি বলা হয়ে থাকে। বায়োলজির এই যে ভাগ বা বায়োলজির এই যে অধ্যয়ন, এখানে যেহেতু বায়োলজিতে অধ্যয়ন করা হচ্ছে, তাহলে বায়োলজিতে জীবনের নিয়ে অধ্যয়ন করা হচ্ছে। অতএব জীবের কিভাবে উৎপত্তি হয়েছে তা আমাদেরকে জানতে হবে। সো জীবনের বা জীবের কিভাবে উৎপত্তি হয়েছে এটা জানার আগে আমাদেরকে জানতে হবে ব্রহ্মাণ্ডের কিভাবে উৎপত্তি হয়েছে, নইলে আমরা বিষয়টা ঠিকভাবে বুঝতে পারবো না। ব্রহ্মাণ্ডের কিভাবে উৎপত্তি হয়েছে আমাদেরকে জানতে হবে আগে। তাহলে বায়োলজিকে জানার আগে আমাদেরকে জানতে হবে ব্রহ্মাণ্ডের কিভাবে উৎপত্তি হয়েছে। ব্রহ্মাণ্ড, ইউনিভার্স। ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় 15 আরব ইয়ার অ্যাগো, মানে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে 15 আরব ইয়ার আগে, যা জানা যায় বিগ ব্যাং থিওরির মাধ্যমে। বিগ ব্যাং থিওরি এর মাধ্যমে, বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই যে ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে 15 আরব ইয়ার্স আগে, এটা কিভাবে জানা যায়? এটা জানা যায় K40 পটাশিয়াম 40 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। তাহলে ব্রহ্মাণ্ডের উৎপত্তি। নাম্বার 2, সূর্যের উৎপত্তি। সূর্যের উৎপত্তি হয় 5 আরব ইয়ার অ্যাগো, এবং তা জানা যায় K40 আইসোটোপের
অধ্যয়নের মাধ্যমে। নাম্বার 2, নাম্বার 3 আর্থ অর্থাৎ পৃথিবীর পৃথিবীর উৎপত্তি হয় 4.8 আরব ইয়ার অ্যাগো, এবং তা জানা যায় ইউরেনিয়াম 238 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। ইউরেনিয়াম 238 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। নাম্বার 3। নাম্বার 4 জীবের উৎপত্তি হয় 3.8 আরব ইয়ার অ্যাগো, এবং তা জানা যায় কার্বন 14 আইসোটোপের অধ্যয়নের মাধ্যমে। স্টেপ বাই স্টেপ না দেখলে আমরা বায়োলজিকে বুঝতে পারবো না। তাই ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তার থেকে যে সূর্যের উৎপত্তি, তার থেকে আর্থের উৎপত্তি অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর উৎপত্তির থেকে জীবনের উৎপত্তি আমাদেরকে জানতে হবে। প্রথম জীবনের উৎপত্তি হয় সমুদ্রে। প্রথম জীবনের উৎপত্তি হয় সমুদ্রে। প্রথম জীবনের উৎপত্তি হয় সমুদ্রে, এবং এই জীবের নাম ছিল BGA অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি। প্রথম জীবের উৎপত্তি হয়, প্রথম জীবের উৎপত্তি হয় সমুদ্রে। প্রথম জীবের উৎপত্তি হয় সমুদ্রে। এই জীবের নাম ছিল BGA ব্লু গ্রিন অ্যালগি। এটি এক প্রকার সাইনোব্যাকটেরিয়া। সাইনোব্যাকটেরিয়া কাকে বলে? যে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। তাহলে জীবের উৎপত্তি স্টার্ট হয়ে যাচ্ছে সমুদ্র থেকে। এই প্রথম জীব হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। জীবের উৎপত্তি সমুদ্র হচ্ছে, এবং সেই জীব হচ্ছে সাইনোব্যাকটেরিয়া, যা নিজের খাদ্য সে নিজেই তৈরি করতে পারত। এবং 5 নাম্বার মানুষের উৎপত্তি হয় 5 কোটি বছর আগে, 5 crore বছর আগে, অর্থাৎ মানুষের উৎপত্তি বছর আগে, এবং তা জানা যায় কার্বন 14
কার্বন 14 এবং ডিএনএ এর অধ্যয়ন দ্বারা। তাহলে কিভাবে জীবের উৎপত্তি হচ্ছে? প্রথম জীবের উৎপত্তি হচ্ছে সমুদ্রে। সেই জীবের নাম ছিল সাইনোব্যাকটেরিয়া, অর্থাৎ বিজিএ, ব্লু গ্রিন এলগি। এবং মানুষের উৎপত্তি হয় 5 কোটি বছর আগে, যা ডিএনএ এবং কার্বন 14 আইসোটোপের অধ্যয়নের দ্বারা আমরা জানতে পারছি। আইসোটোপ, এখানে বলা হচ্ছে যে আইসোটোপ। আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যে যেসব এলিমেন্টের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু সংখ্যা সমান হয়, অ্যাটমিক নাম্বার সমান হয়, আইসোটোপ অ্যাটমিক নাম্বার সমান হয়, কিন্তু ভর সংখ্যা অর্থাৎ মাস নাম্বার আলাদা হয়, তাকেই আইসোটোপ বলা হয়। যেমন H11 প্রোটিয়াম, H21, H31। হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রাইটেরিয়াম। এই যে 1 এই 1 এদের অ্যাটমিক নাম্বার সমান, তাই এরা আইসোটোপ, কিন্তু ভর সংখ্যা প্রত্যেকের আলাদা আলাদা। তাহলে আমরা যে জীবের উৎপত্তি জানতে পারলাম, এই জীবের উৎপত্তি যে সমুদ্রেই হয়েছে, কিভাবে জানবো? জীবের উৎপত্তি যে সমুদ্রেই হয়েছে তার জন্য অনেকগুলি থিওরি অর্থাৎ সিদ্ধান্ত এসেছে। তার মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্য সিদ্ধান্ত হচ্ছে যে কেমিক্যাল থিওরি। জীবের উৎপত্তি হয় সমুদ্রে, এবং তা জানা যায় জীবের উৎপত্তি হয় সমুদ্রে, এবং তা জানা যায় কেমিক্যাল থিওরির মাধ্যমে। কেমিক্যাল থিওরির মাধ্যমে অর্থাৎ রাসায়নিক সিদ্ধান্ত, কেমিক্যাল থিওরি অর্থাৎ রাসায়নিক সিদ্ধান্তের মাধ্যমে। এই থিওরিটি উপস্থাপনা করেছেন 1924 সালে আলেকজান্ডার ইউভানোভিচ ওপেরিন। 1924 সালে, এবং এই থিওরির মাধ্যমে জানা যায় যে জীবের উৎপত্তি হয় সমুদ্রে। এই থিওরির মাধ্যমে আমরা জানতে পারছি। অতএব কেমিক্যাল থিওরির মূল বক্তব্য হচ্ছে যে কেমিক্যাল থিওরি বলছে জীবের উৎপত্তি হয় সমুদ্রে, স্থলভাগে নয়। কারণ কি? জীবের উৎপত্তির জন্য মুক্ত অবস্থায় অক্সিজেনের প্রয়োজন। স্টার্টিং এ অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না, তাই এই থিওরি বলছে যে জীবের উৎপত্তি স্থলভাগে হয়নি, কিন্তু সমুদ্রে জল H2O ছিল, সাথে বিভিন্ন খনিজের দরুন সেখানে CO2 ছিল। ফলস্বরূপ কি হচ্ছে না, ইউভি আলোর প্রাপ্যতাও ছিল, এবং তার ফলে ক্লোরোফিল
ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে, ক্লোরোফিল হচ্ছে। ফলস্বরূপ কি হচ্ছে না C6H12O6 অর্থাৎ গ্লুকোজের উৎপন্ন বা গ্লুকোজের অর্থাৎ খাদ্যের উৎপত্তি স্থল শুরু হয়ে যাচ্ছে, খাদ্যের উৎপত্তি হচ্ছে। যা জীবের খাদ্যের উৎপত্তি, খাদ্য তৈরি হচ্ছে গ্লুকোজ, এটা গ্লুকোজ। যখনই জীবের খাদ্যের উৎপত্তি হয়ে যায় তখনই জীবের উৎপত্তি ঘটছে, অর্থাৎ H2O জল থাকছে, ফলস্বরূপ সেখানে খনিজের দরুন CO2 পাওয়া যাচ্ছে এবং আলোর প্রাপ্যতার দরুন ক্লোরোফিল উৎপন্ন হচ্ছে এবং ফলস্বরূপ C6H12O6 অর্থাৎ গ্লুকোজের খাদ্য তৈরি হচ্ছে। এবং যখনই O2 মুক্ত অর্থাৎ অক্সিজেন মুক্ত হতে থাকছে তখনই স্থলভাগেও জীবের উৎপত্তি হতে শুরু হচ্ছে। আচ্ছা, অর্থাৎ এভাবেই আমরা বুঝতে পারছি যে জীবের উৎপত্তি কিভাবে ঘটছে। এই কেমিক্যাল থিওরির মাধ্যমে আমরা জীবের উৎপত্তি জানতে পারছি। আজ এতটাই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হবে।